সাম্প্রতিক সময়ে যে ঘটলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করার একটি ঘটনা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যার ঘটনা কিংবা ছাত্রদেরকে মেরে ফেলার ঘটনা কিন্তু বাংলাদেশে নতুন হয়েছে এটা না। গত আপনার এই 53 বছরে বিশ্ববিদ্যালয়ে প্রায় 72 জন ছাত্রকে বিভিন্ন ছাত্র রাজনীতি কিংবা অভ্যন্তরীণ কোন্দলে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। ভাত খাইয়ে তারপরে পিটিয়ে মারা, আমি ওইখানে আসতেছি, গান শুনতে শুনতে পিটিয়ে মারা, মানে অনেক রকম। আমি কিছু বলবো, আমি একটু ব্যাকগ্রাউন্ড 2-3টা কথা বলতে চাই। যে দেশ স্বাধীনের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 মার্ডার খুব আলোচিত ঘটনা ছিল। তারপরে 90 এরশাদ বিরোধী আন্দোলনে ডক্টর মিলনের হত্যাকাণ্ড কিংবা জিহাদের হত্যাকাণ্ড, ইভেন সর্বশেষ এরশাদের পরে বুয়েটে সনির হত্যাকাণ্ড, তারপরে লাস্ট আবরারের হত্যাকাণ্ড, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুবাইর নামক একজন ইংরেজি বিভাগের শিক্ষার্থীকে আপনার কুপিয়ে হত্যা, কিংবা ঢাকা মেডিকেলের ছাদ থেকে রাজীব নামক একজন শিক্ষার্থীকে ফেলে দেওয়া, এই ঘটনাগুলো মাঝে মাঝেই ঘটছে। এখনকার এই বিষয়টা আলোচনা আসছে, তার 2-3টি কারণ আছে বলে আমি মনে করি। প্রথমত, যেই তরুণ প্রজন্ম বাংলাদেশে একটা নতুন ভোর এনে দিল বলা চলে, একটা নতুন ভোরের সূচনা করলো, সেই তরুণদের হাতে কেন আবার কলঙ্কের ছাপ লাগতে যাচ্ছে, এইটা নিয়ে অনেকের একটা কনসার্ন এবং উদ্বেগ যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেটা প্রত্যাশাই করা যায়নি, যে একটা মানুষকে মারবে, তারপরে ভাত খাওয়াবে, আবার পিটিয়ে মারবে। তো আমি যতদূর জেনেছিলাম যে আসলে তাকে হত্যার উদ্দেশ্যে ওইভাবে তাকে আঘাত করা হয়নি। হয়তো ধরেন অনেক মানুষ আছে যে দেখেন খুব মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েও বেঁচে ফিরে, আবার অনেক মানুষ আছে সামান্য চেয়ার থেকে পড়ে গিয়ে স্ট্রোক করে মারা যায়। তো সেখানে ছাত্ররা তাকে ভাত খাইয়েছিল, দ্যাট মিনস এটা তো তাদের কিন্তু একটা ভালো দিক বলা চলে, যে একটা ক্ষুধার্ত মানুষকে তো খাবার দিয়েছিল। কিন্তু তারপরেও আবার তাকে মেরেছে কিনা সেটি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে। কিন্তু যেই ঘটনাটি ঘটেছে যে তাকে কেন এইভাবে মারা হলো, এবং এই যে ছাত্রদের মধ্যে মেন্টালিটিটা, এইটা তো রাতারাতি আসলে যে পুরানো দীর্ঘদিনের মানে দীর্ঘদিন একটা সমাজে যদি রীতিনীতি গড়ে ওঠে, সেটা খারাপ হোক ভালো হোক, সেটা তো একটা সংস্কৃতির পার্ট। তো এই যে সংস্কৃতি গত 15 বছর ধরে ছাত্রলীগ কিংবা সরকারি দল প্রতিষ্ঠা করে গেছে, সেটা রাতারাতি পরিবর্তন হবে না। এবং এই ঘটনায় যে যাদের সংশ্লিষ্টতা, তাদের 6 জনের 5 জনই ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ছাত্রলীগের সাথে জড়িত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও তারা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পলিটিক্যালি ইনভলভ। রাজশাহী বিশ্ববিদ্যালয়টা আইডেন্টিফাই করা যায়নি। এখন এই ঘটনার রেফারেন্স ধরে যদি ছাত্র রাজনীতি বন্ধ হয়ে যায় ক্যাম্পাসে, এইটা আবার একটা অশনি সংকেত। কারণ এই ছাত্র রাজনীতির মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে তার পূর্বে ভাষা আন্দোলন বা রাষ্ট্রভাষা, বাংলাকে রাষ্ট্রভাষা করা, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ইভেন 24-এর আন্দোলন কিন্তু রাজনৈতিক সচেতন শিক্ষার্থীদের আন্দোলন ছিল। নিশ্চয়ই খুব আলোচিত ঘটনা, এখন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় লক্ষ্য করছেন যে এখন শিবিরের ছাত্ররা এতদিন যারা প্রকাশ্যে তাদের পরিচয় এক্সপোজ করে নেই, এখন তারা পরিচয় এক্সপোজ করছে, এবং দেখা যাচ্ছে যে কেউ বৈষম্য বিরোধী আন্দোলনেরও নেতৃত্ব পর্যায়ে ছিলেন। এবার আমাদের ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ এবং অন্যান্য ছাত্র সংগঠন, ছাত্র দল, অনেকেরই কিন্তু এই আন্দোলনে সরাসরি ইনভলভমেন্ট ছিল, এবং তাদের নেতৃত্বে, তাদের সহযোগিতায় এরকম একটা গণ অভ্যুত্থান শিক্ষার্থীদের হয়েছে। সেখানে শিক্ষার্থীদের রাজনীতি করার মুক্ত চিন্তার অধিকারটা যদি না থাকে, তাহলে তো এই শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ রাজনীতি, সমাজ, এই ভাবনা থেকে দূরে থাকবে। যেটা দীর্ঘদিন ধরে বলা হচ্ছিল যে আমাদের জাতীয় রাজনীতিতে নেতৃত্বের শূন্যতা তৈরি হচ্ছে, মেধাবীরা রাজনীতিতে আসছে না। এই যে বিরাজনীতিকরণ প্রক্রিয়া, সেটিকে উৎসাহিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিনা, সেটি খোকন ভাই যেমন বলেছিল আর একটু পরে আমরা বলতে পারবো, কিন্তু সেটি নিয়ে সন্দেহের দানা বাঁধছে কিছু কর্মকাণ্ডে। সেই জায়গা থেকে আমি মনে করি না যে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে ছাত্র রাজনীতি বন্ধ করা যায়। বরঞ্চ ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য আপনার যেটা খোকন ভাই বলেছে, বা ছাত্রদের 9 দফায় থাকুক, বা এখনো যদি ডিমান্ড থাকে যে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি, কিন্তু নির্বাচন কমিশনেরই আপনার বিধানই আছে যে ছাত্র এবং শ্রমিক সংগঠন সরাসরি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হতে পারবে না। এমনকি এই লাস্টের পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রীও তার ফার্স্ট গভর্নমেন্টে ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি হওয়ার কারণে নির্বাচন কমিশন তাকে চিঠি দিয়ে জানিয়েছিল যে আপনি এটা পারেন না। তো নির্বাচন কমিশন যদি এটা তদারকি করে যে রাজনৈতিক দলের সাথে শ্রমিক এবং ছাত্রদের সংশ্লিষ্টতা কিরকম, তাহলে কিন্তু অনেক ধরনের পরিবর্তন আসে। এবং বিশেষ করে আপনার সামরিক স্বৈর শাসন, সেটা পাকিস্তান আমলে, বাংলাদেশের এরশাদের আমলেও কিন্তু আপনার ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, যার ফলে আজকে খোকন ভাইকে আপনি পরিচয় করিয়ে দিয়েছেন বর্তমান রাজনীতির পাশাপাশি তার একটা ব্যাকগ্রাউন্ড, ডাকসুর জিএস ছিলেন, আমি ভিপি ছিলাম, কিংবা এখনো যারা বিভিন্ন ইস্যুতে ভোকাল, তাদের বড় একটা অংশই দেখা যায় জাতীয় রাজনীতিতে আছে, ছাত্র রাজনীতির মাধ্যমে
উঠে এসেছে। কিংবা ধরেন আপনার এই যে আমাদের সংবিধান সংশোধন কমিটির বর্তমান দায়িত্ব পেয়েছেন আলী রিয়াজ স্যার, উনি একজন একাডেমিশিয়ান, কিন্তু উনিও তো এই ডাকসুর একজন নেতা ছিলেন। সুতরাং এই ডাকসু থেকে যেমন রাজনীতিবিদ এসেছে, একাডেমিশিয়ান এসেছে, সাংস্কৃতিক কর্মী এসেছে, লেখক এসেছে, তো এই ছাত্র সংসদ নির্বাচন যদি থাকে তাহলে ছাত্র রাজনীতিতে এমনিতে একটা বড় পরিবর্তন। আরেকটা প্রশ্ন নূর, এখানে যেহেতু আছেন আপনি, আলোচনা একটু জাস্ট বোঝার জন্য যে এই আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তাদের নিয়ে নানা রকমের কথা, কে কি ছিলেন, কার ব্যাকগ্রাউন্ড কি, কে লুকিয়েছিলেন, কে বর্ণচোরা, কে এখন শিবির, তখন শিবির পরিচয় দেননি, আবার এক সময় শোনা গেছে ছাত্রলীগের শিবির ঢুকে পড়েছে, এখন হয়তো শোনা যাবে শিবিরের মধ্যে ছাত্রলীগ ঢুকে পড়েছে, এরকম আলোচনা আছে করিডোরে। আপনি কি মনে করেন, কি দেখেন, যেহেতু এই প্রসেসের মধ্যেই আছেন, এখনো খুব বেশি সময় পার হয়নি, সো আপনার চোখে কি? না, এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমার খুব ওতপ্রোতভাবে নেতৃবৃন্দের সাথে কাজ করার সুযোগ হয়েছে, এবং আপনার নিশ্চয়ই ডিবি তো প্রেস ব্রিফিং করে বলেছে যে 8 দফা তাদেরকে আমি ডিরেক্ট মোবাইলে লিখে দিয়েছি, তাদের সাথে ওভার ফোনে 8 দফাকে 1 দফায় নিয়ে যাওয়ার জন্য আলাপ হয়েছে, যে শুক্রবারের পরে আমরা রবিবার দিন থেকে অফিস খুলবে, অর্থাৎ 18 তারিখ আমাদের আলাপটা হচ্ছিল, আমি 18 তারিখ অ্যারেস্ট হয়েছিলাম, তাহলে 19 তারিখ অফডে, 20 তারিখ থেকে অনডে, সেদিন থেকে আমাদের 1 দফা হবে যে এই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ। তো এই আলাপ আলোচনাগুলো শুরু থেকেও তাদের সাথে আমি যুক্ত ছিলাম। সেখানে প্রথমত ছাত্রদের দাবিটা কিন্তু একেবারেই অরাজনৈতিক ছিল, এবং টু বি অনেস্ট ছাত্ররা কিংবা যারা আন্দোলনে নেমেছিল তারা কিন্তু কোনো গণ দাবি নিয়ে আসলে আন্দোলনটাতে আসে নাই। তারা শিক্ষার্থীদের দাবি ছিল কোটা সংস্কার, যেটা 2018 সালে পরিপত্র হয়েছিল, প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা থাকবে না, সেটা যখন কোর্টের মাধ্যমে ফিরে আসলো তারা কিন্তু ওইটার প্রতিবাদে রাজপথে নামলো। কিন্তু সেখানে চিফ জাস্টিস থেকে শুরু করে প্রধানমন্ত্রী, সরকার উচ্চ পর্যায়ের এমপি মন্ত্রীরা যখন বিভিন্ন ধরনের মন্তব্য করতেছিলেন, সেটাই কিন্তু ছাত্রদেরকে উস্কে দিয়েছিল বলা চলে। এবং সবচেয়ে সর্বশেষ 14 জুলাই চীন থেকে ফিরে সাবেক প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যেভাবে শিক্ষার্থীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে এভারেস্ট রাজাকার বলে অ্যাড্রেস করলেন, ওই দিন রাতেই কিন্তু শিক্ষার্থীরা সমস্ত আমরা দেখলাম হলে হলে প্রতিক্রিয়া ব্যক্ত করলো। এবং ওই দিন তখন আমরা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই, জামাতের এক নেতা সহ আমরা আলোচনা করি যে শিক্ষার্থীদের এই যে রিয়াকশন, এই রিয়াকশনের পরিধি আরো বাড়বে, তাহলে এইটাকে জাতির মুক্তির আন্দোলনের দিকে ছাত্রদের সাথে আলাপ আলোচনা করে সমন্বয় করে নিতে হবে। তখন কিন্তু বিএনপি অফিসিয়ালি, আমি মনে করি যে চেয়ারম্যান সহ সালাউদ্দিন বেশ আমরা অনেক আলোচনা করেছি, জামাতের লোকের সাথে, হেফাজতের লোকের সাথে, অন্যান্য সেটা ঠিক আছে, আমি বলছি পরিচয় লুকিয়ে শিক্ষার্থীদের এখন, হ্যাঁ শিক্ষার্থীদের যে আলোচনাটা এখন আছে পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়াতে, শিক্ষার্থীদের বিষয়টা ছিল যে দেখেন, যেহেতু ছাত্রলীগের একটা একক আধিপত্য ক্যাম্পাসগুলোতে ছিল, জোর জবরদস্তি করে হলো ভিন্ন মতের শিক্ষার্থীদের দাঁড়ানোটাই মুশকিল ছিল। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের একটা আলোচনা এবং সমঝোতা ছিল যে আমরা কোনো রাজনৈতিক দলের ব্যানারে না, সাধারণ ব্যানারে আমরা আন্দোলনটা করব। ছাত্রলীগের মধ্যেও যে অংশটা এই আন্দোলনের সাথে আসতে চায়, অর্থাৎ তাদের সবাই তো রাজনীতি করতে চায় না, চাকরিতে অনেকে ঢুকতে চায়, যেমন সার্জিস কিংবা হাসনাদের অনেকে বলে যে তারা ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট ছিলেন, তো তারাও এখানে এসেছেন। আবার একই সাথে আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারাও ছিলেন, ইভেন এখন যাদের পরিচয় এক্সপোজ হচ্ছে শিবিরের অনেকেও ছিলেন, অন্যান্য ছাত্র সংগঠনেও ছিলেন। সবার কিন্তু সমন্বয়, কারণ এই দাবি আদায় সব ছাত্র সংগঠনের স্টেক হোল্ডারটা দরকার ছিল আন্দোলনটাকে বেগবান করার জন্য। সেই জন্য রাজনৈতিক পরিচয়কে পিছনে রেখেই কিন্তু আমাদের যে নাহিদ এবং আসিফ প্রথমে ফ্রন্ট ফেস ছিল, আসিফ এবং নাহিদও ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয়ের আসিফ সভাপতি ছিল, কিন্তু তারা ওই বৈষম্য বিরোধী আন্দোলন যখন করে তখন তারা সাবেক কাজী, তখন তারা একটা সাধারণ শিক্ষার্থীদের অভয়াবে আন্দোলনটা করতেছিল, লাইব্রেরিতে পড়াশোনা করতেছিল, শিক্ষার্থীরা সমর্থন দিচ্ছিল। এবং তাদের এটা যখন ছাত্রলীগ হামলা করছিল তখন কিন্তু তারা পরিষ্কারভাবেই বুঝে গেছে যে হামলাকে প্রতিরোধ করতে হলে শিবির, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদের মতো যাদের সুসংগঠিত কর্মী বাহিনী আছে তাদের মধ্যে, যেমন আমি একটু আপনার কাছে আসছি, এখন অনেক ওই ধর্মীয় গুরুর মতো আদর্শিক গুরু, মাস্টার মাইন্ড, এইসব নানান কিছু আলোচনার মধ্যে আছে, আপনি কি এগুলো প্রকৃত অর্থে আমি এইটুকু আমি যতদূর জেনেছি বুঝেছি, এই আন্দোলনে কেউ ওইভাবে প্ল্যান ওইতে কোনো কেউ মাস্টারমাইন্ড ছিল না। কেউ মনে করছেন যে সিনিয়রদের মধ্যেও কেউ কেউ আছেন যারা সবকিছু নিয়ন্ত্রণ করেছেন, করবেন, পরামর্শ দিয়েছে, যেটা আমি বলছি এমনকি তারেক রহমান সাহেবকেও আমরা তাদের সাথে কথা বলার জন্য আলাদা কথা, তো এটা বলছি যে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সবাই আলোচনা করেছে এবং আন্দোলনটা, আমি যেটা বলেছি আপনার একেবারে যদি আপনি ধরেন আপনার 18ই জুলাই পর্যন্ত কিন্তু তর্ক হচ্ছে যে আন্দোলনটা কি এক দফার আন্দোলনে যাবে কি যাবে না। এমনকি ছাত্রদেরকে যখন ডিবি কার্যালয়ে 6 সমন্বয়ককে নেওয়া হলো
তারা কিন্তু চাপের মুখে হোক কিংবা যেভাবে হোক তারা কিন্তু আন্দোলন স্থগিতের একটা ঘোষণা দিয়েছিল। বাহিরে যারা আছে তারা কিন্তু আবার সেটা কাউন্টার দিয়ে প্রোগ্রাম দিয়েছে, মিডিয়া আবার সেটা কিন্তু প্রচার করেনি। সুতরাং এইখানে বিভিন্ন লোকের স্টেক হোল্ডার এবং ভূমিকার কারণে কিন্তু এটা শেষ পর্যন্ত একটা মিস্টার খায়রুল কবির খোকন, একটা আলোচনা যে এখন এক পক্ষ দাবি